আকাশের ডাকে সন্ধ্যার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করলো, কারণ সে জানে না। আবারও আকাশের কণ্ঠ ভেসে আসে ফোনে। সন্ধ্যা, কোথায় তুমি? সন্ধ্যা বাঁ হাতে মুখটা চেপে রেখেছে। ওপাশ থেকে আকাশ আবারও অসহায় কণ্ঠে ডাকে, সন্ধ্যা। সন্ধ্যার কি হলো কে জানে। সে দ্রুত কান থেকে ফোনটা নামিয়ে কলটা কেটে দেয়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সন্ধ্যা সেই দিকে তাকালো না। কাপা হাতে ফোনের ভেতর থেকে সিমটা বের করে। চোখের পলকে সিমটি দুখণ্ড করে ফেলে। সৃজা অবাক হয়ে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে, সন্ধ্যা, এটা কি করলে তুমি? সন্ধ্যা ভেজা নির্জীব চোখে সৃজার পানে তাকালো। সৃজা বুঝতে পারছে না সন্ধ্যার কি হয়েছে। সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, বুঝেছি, তোমার কোনো কারণে মন খারাপ। একদম মন খারাপ করো না। একটু নিজেকে স্বাভাবিক করো বোন। সৌম্য ভাইয়া এসে তোমাকে এভাবে দেখলে কতটা কষ্ট পাবে জানো? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। সৌম্য টিউশন থেকে ফিরে মাত্রই ঘরের দরজার দাঁড়িয়েছে। সৃজার বলা লাস্ট কথাটা শুনতে পেয়ে সৌম্য দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে রে বনু আমার? সন্ধ্যা মাথা নিচু করে রাখলো। সৃজা ভাঙা সিমের টুকরো দুটি সৌম্যের দিকে বাড়িয়ে দিয়ে সৌম্য অবাক হয়। সৃজা বলে, আপনার ফোনে আকাশ ভাইয়া নামে সেভ করা ছিল, সে কল করেছিল, আর তাই। সৌম্য মাঝপথেই শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও। সৃজা মাথা নিচু করে নিল। খারাপ লাগলো তার। সৌম্য সবসময় তার সাথে অকারণেই এই রকম করে। সে তো সৌম্য সন্ধ্যাকে আপন ভাবে, কিন্তু সৌম্য তার উপরে বরাবরই বিরক্ত হয়। সৌম্য আবারও ধমকে বলে, সৃজা, এখান থেকে যাও। সৃজা ঝাঁকি দিয়ে ওঠে, সাথে সন্ধ্যাও। সন্ধ্যা তার ভাইয়ের দিকে একবার তাকায়, আরেকবার সৃজার দিকে। সৃজা বেড থেকে নেমে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য চোখ বুজল। একে তো তার বোনকে এই ট্রমা থেকে বের করতে পারছে না, তার উপরে আরেক ঝামেলা এসেছে। সৌম্যের ধারণা সৃজা ফোনটা অন করে সন্ধ্যাকে দিয়েছিল। ভাববার কারণও আছে, সন্ধ্যা কখনো তার ফোনটা ছুঁয়েও দেখে না। তার বোনটা এই জগতে থাকে কিনা সেটাই সন্দেহ। আর আজ আকাশের কল রিসিভ করে নিল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যার মাথায় হাত রেখে মৃদু স্বরে ডাকে, বনু। সন্ধ্যা ঝাপসা চোখে তার ভাইয়ের দিকে তাকায়। সৌম্য মৃদু হেসে বলে, আমি চেয়েছিলাম আমার বোনও ভীষণ স্ট্রং হবে, কিন্তু তুই তো আমার কথা রাখিস না। আমার ইচ্ছের কথা এভাবে ভুলে গেলি? সন্ধ্যা সৌম্যের ফোনটা হাতে নিয়ে কিছু টাইপ করে সন্ধ্যার দিকে তাক করে। সৌম্য ফোনের স্ক্রিনে তাকায়। আকাশ আমাকে ডিভোর্স দিয়ে দিবে ভাইয়া, এই জন্যই হয়তো কল দিয়েছিল। লেখাটি পড়ে সৌম্য অবাক হয়ে তার বোনের দিকে তাকালো। আকাশের কথাটি মনে পড়ল, ডিভোর্স পেপার হাতে পেলে তোমাকে কল করব। দৃষ্টি ঘুরিয়ে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার চোখের পানি গালে গড়িয়ে পড়েছে। সৌম্য হয়তো বোনের মনের কথা বুঝতে পারল। সে এতটাও অবুঝ নয়। তার ইরাবতীকে ছাড়া থাকছে। সে বোঝে এই যন্ত্রণাদায়ক অনুভূতি। তার বোনটা কত বড় হয়ে গিয়েছে। হঠাৎ তার বনুর একজনের সাথে বিয়ে হয়ে গেল। সময়ের ব্যবধানে তার বনু ভালোবাসা নামক অসুখও বাঁধল। সে কিছু কি করবে? একটি সম্পর্ক গড়তে যেমন পরিবারের সম্মতির প্রয়োজন হয় সমাজের সাথে খাপ খাওয়ানোর মতো অবস্থা, তেমনি প্রয়োজন হয় সম্পর্কে জড়ানো দুজনের সম্মতি। কিন্তু তার আর তার বোনের ক্ষেত্রে এইসব কিছুই নেই। তার আর ইরাবতীর এক হওয়ার পেছনে কোনো অনুকূল পরিবেশও ছিল না কারোর সম্মতি। আর তার বোনের ক্ষেত্রে হয়েছে, দুটো মানুষের মাঝে একজন আরেকজনকে চায় না। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়, নরম গলায় বোঝায়, একটা কথা শুনবি বনু? সন্ধ্যা সৌম্যের পানে আগ্রহী চোখে চেয়ে। সৌম্য একটু হেসে বলে, কেউ যদি আমাদের না চায়, সেখান থেকে নিজেদের সম্মান খোয়াতে নেই, আর বরং সে প্রকাশ করার আগেই সেখান থেকে কেটে পড়তে হয়। একটা কথা মনে রাখবি, মানুষের মান পরিমাপ হয় আর তার মাঝে বিদ্যমান আত্মসম্মানের মাপকাঠি দ্বারা। সন্ধ্যা ভাইয়ের কথার অর্থ বুঝতে পেরেছে।
জোরপূর্বক একটু হাসে। সত্যি তো, সে কেন নিজের সম্মান খুইয়ে আকাশকে চায়? আকাশ তাকে চায় না। তাছাড়া তার তো গুণ খুঁজে পাওয়া যায় না, আর আকাশের গুণের শেষ হয় না। তবুও সন্ধ্যা জোর করে কেন থাকতে চাইছে? সন্ধ্যারও আর চাইবে না আকাশকে। আবার ভাববে সে চায় না আকাশকে, সে শুধু ডিভোর্স পেপারটা সাইন করে দিতে চায়। কথাটি ভাবতেই সৌম্যের দিকে চেয়ে বোঝালো সে আকাশকে চায় না, কিন্তু ডিভোর্স পেপারে সাইনও করতে চায় না। সৌম্য নীরবে চেয়ে রইল। তার বোনও এখনো ছোট, আর একটু বড় হলে হয়তো নিজেই বুঝতে পারবে। তাই আর কিছুই বলল না। তাছাড়া আকাশের টপিক আসায় সন্ধ্যা আগের চেয়ে একটুখানি স্বাভাবিক আচরণ করছে। এই জন্য সৌম্যর ভালো লাগলো। সন্ধ্যার গালে হাত রেখে বলে, আমাদের কাউকেই প্রয়োজন নেই বনু। আমার তুই আছিস, তোর আমি আছি, মনে থাকবে তো? সন্ধ্যা মলিন মুখে মাথা নাড়ালো। সৌম্য উঠে দাঁড়িয়ে পরনের শার্টটা খুলতে খুলতে বলে, আজ তুই ভাত খেতে দে, অনেক ক্ষুধা লেগেছে। কতদিন হলো আমাকে ভুলেই থাকলি। মনে হচ্ছে আজ একটু আধটু মনে পড়েছে। তোর একটা অভাগা ভাই আছে। সন্ধ্যার মন খারাপ হলো। সে যে মাঝে মাঝে কি করে এটা নিজেই বুঝতে পারে না। কি করবে সে? বিছানার উপর থেকে নেমে ঘরের কোনায় গিয়ে প্লেটে ভাত বাড়ে। সৌম্য আর চোখে সন্ধ্যার কাজ দেখে মৃদু হাসল। আকাশ প্রায় অনেকক্ষণ যাবৎ সন্ধ্যাকে ডেকে কোনো সাড়া পায় না। হঠাৎ কল কেটে যাওয়ায় সাথে সাথে কল দেয়। প্রতিবারই ফোনটা বন্ধ দেখায়। আকাশের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। রাগে হাতের ফোনটা আছাড় দিতে গিয়েও থেমে যায়। নিজেকে শান্ত করে সময় নিয়ে মাথায় কিছু একটা খেললো। সময় নষ্ট না করে দ্রুত কাউকে ফোন করে। রিসিভ হতেই আকাশ বলে ওঠে, একটা নাম্বার পাঠাচ্ছি, লাস্ট লোকেশন কোথায় ছিল আমাকে পাঠা। ওপাশ থেকে আকাশের পরিচিত এক ফ্রেন্ড বলে, 1 ঘন্টা টাইম দে। আকাশ চেঁচিয়ে বলে, পাগল নাকি? 1 মিনিটও দিতে পারবো না, এক্ষুনি দে, নয়তো বউকে ভুলে যা। ওপাশ থেকে ছেলেটি কাঁদো কাঁদো মুখ করে বলে, কয়েকদিন আগেই তো বিয়ে করলাম। আকাশ বিরক্ত হয়ে বলে, এই জন্যই তো ভুলতে সময় লাগবে না। ওপাশ থেকে ছেলেটি অসহায় কণ্ঠে বলে, তোর কাজ করে দিচ্ছি, 5 মিনিট সময় দে অন্তত। আকাশ ছোট করে হুম বলেই কলটা কেটে দেয়। ফোন টেবিলের ওপরে রেখে টেবিলের ড্রয়ার খুলে একটি কাগজ বের করে। ডিভোর্স পেপার এটা। সন্ধ্যার যাওয়ার 1 সপ্তাহের মাথায় আসমানি নওয়ান তাকে এই ডিভোর্স পেপারটা ধরিয়ে দিয়েছিল। কিছু কথাও শুনিয়েছিল। এবার ডিভোর্স পেপারে সাইন করে তুমি শান্তিতে নিঃশ্বাস নাও। খুশি হয়েছে তো, তাই না? আকাশ চুপচাপ পেপারটির দিকে তাকিয়েছিল। মায়ের কোনো কথাই কানে নেয়নি, কোনো উত্তরও সে করেনি। এরপর পেপারটি একটি ড্রয়ারে অবহেলায় ফেলে রেখেছিল। আজ হঠাৎ পেপারটির কথা মনে পড়ল। রাগ হলো আকাশের। পেপারটি কুটি কুটি করে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। ফোনে টুং করে নোটিফিকেশন আসলে আকাশ দ্রুত ফোনটা হাতে তুলে নেয়। কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে আকাশের মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর দ্রুত রেডি হয়ে নিল। প্যান্টের ওপরে একটি সাদা পাঞ্জাবি জড়ালো। আয়নায় কখনো নিজেকে সেইভাবে দেখা হয়নি। আজ দেখলো তার পোশাকের দিকে। সন্ধ্যার শুভ্র পাঞ্জাবিওয়ালা সম্বোধনটি মনে পড়তেই আকাশের আরেকটুও হাসলো। সন্ধ্যা যাওয়ার পর কখনো শার্ট পরেছে বলে মনেও পড়ল না আকাশের। আকাশ শার্ট পরতে গিয়েও আবারও রেখে দিয়ে পাঞ্জাবি পরেছে। এই এরকমও হয়েছে, রাস্তার পাশে ফুটপাতে নিয়ে বসে থাকা সাদা পাঞ্জাবির দিকে নজর পড়লেই সেখান থেকে সাদা পাঞ্জাবি বেছে বেছে কিনে নিত। ফুটপাতের বলে ফিরিয়ে দিতে গিয়েও আবারও রেখে দিত। তার মনে হতো ব্যাপার না, পাঞ্জাবি তো সাদা, এতেই তার চলবে। এখন ঘড়িতে সময় 5টা। সিলেট যেতে যেতে কম হলেও 10টা বাজবে। রাত হলেও আকাশ যাবে। অতঃপর ফোনটা পকেটে রেখে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্যারেজের দিকে যেতে নিলে কোথা থেকে অরুণ দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে বলে, বাতাস ওরফে সভাপতি বাবু, কংগ্রেস, মিষ্টি খাওয়া চল। আকাশ অরুণকে ঠেলে বিরক্ত হয়ে বলে, দূরে থাক, চিপকাস কেন? অরুণ ভুরু কুঁচকে বলে, এসবের হিসাব পরে করিস। তুই কি আদৌ বুঝতে পারছিস যে তুই ঢাকা উত্তরার মহানগরের সভাপতি হিসাবে সিলেক্ট হয়েছিস? অ্যাটলিস্ট একটা এক্সপ্রেশন দে।
আকাশ বিরক্ত হয়ে বলে, আপাতত মুড নেই। কথাটা বলে অরুণকে পাশ কাটিয়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। অরুণ অবাক হয় আকাশের কাণ্ডে। এটা কে রে? আকাশ সভাপতি হয়েছে। এই খবর পেয়ে আকাশ নিশ্চিত একটা লাফ দিত, নয়তো নিজেই নিজের ওপরে এসে ঝাঁপিয়ে পড়তো। কিন্তু এ তো সামান্য খুশি খুশি এক্সপ্রেশনও দিচ্ছে না। ভাবনার মাঝেই আকাশ গাড়ি ঘুরিয়ে অরুণের দিকে আসছে দেখে অরুণ লাফ দিয়ে সাইডে গিয়ে দাঁড়িয়ে বলে, কি রে বাবা, মারার প্ল্যান করছিস নাকি? কোথায় যাচ্ছিস এখন? আকাশ এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে কাউকে কল করে। অরুণ জানালার কাছে এসে ঝুঁকে বলে, মিষ্টি কিনতে গেলে আমাকে নিয়ে যা, মিষ্টি আমার ফেভারিট। আকাশ ফোনের অপাশের ব্যক্তিটি বলে, কাজ আছে আমার, কোথাও যেতে পারবো না, আর আগামীকাল দেখা হবে, বাই। এরপর কলটা কেটে গাড়ি স্টার্ট দিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, মাকে বলবি কাজে গিয়েছি, আজ নাও ফিরতে পারি। এরপর গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে জায়গাটি প্রস্থান করে। সৌম্য খাবার খেয়ে ঘরের কোনায় বসে কিছু কাগজপত্র নেড়ে ছেড়ে দেখছে, বিভিন্ন জায়গার দলিল। এখানে আসার পরই শ্রীজার বাবা তাকে এগুলো বের করে দিয়েছে আর বলেছে এগুলো সব সৌম্যের মা ওনাকে দিয়েছিলেন। তার মায়ের নামে সব জায়গা। অবাক করা ব্যাপার হলো জায়গাগুলো প্রায় সবগুলোই ঢাকায়। একটি মাত্র জায়গা বাংলাদেশের কোন কোনায় সৌম্য নিজেও বুঝতে পারছে না। তবে এইগুলোর অনেক ঝামেলা আছে, অর্থাৎ বলা যায় এইসব মানুষের দখলে চলে গিয়েছে। সৃজার বাবা আফসোস করে বললেন, সৌম্যের মা কিছু না বলেই তার কাছে এইসব রাখতে দিয়েছিল। ভদ্রলোক সব কাগজগুলো যত্ন করে রেখে দিয়েছিলেন। সৌম্যের মা তার থেকে কাগজগুলো সময় করে ফেরত নিবে, কিন্তু তার আগেই তার মা মারা যায়। সৃজার বাবা এইসব কাগজপত্রের কথা ভুলেই গিয়েছিলেন। অনেক বছর পর যখন কাগজগুলো বের করে খোঁজ লাগায়, তখন জানতে পারে এইসব মানুষের দখলে চলে গিয়েছে। কখনো পাবে কিনা তাও জানে না। এক কথায় অনেক ঝামেলার এইসব। তবে একটি জায়গা প্রায় 10 শতকের মতো জায়গায় আছে যেখানে কোনো ভেজাল নেই। সৌম্যের অবাক লাগছে, তার মা এত জমির মালিক ছিল কিভাবে? মা বাবার কোনো আত্মীয়কে সৌম্য ছোট থেকে দেখেনি, যেন তাদের দাদা দাদি নানা নানি কেউই নেই। এত বড় হলো অথচ কেউ কোনোদিনও খোঁজ নিতেও আসেনি। সৌম্য এইসব নিয়ে কখনো ভাবেনি, তবে এই কাগজগুলো পাওয়ার পর ভেবেছে। ভাবনা অনুযায়ী সৌম্যের মনে হলো তার মা অনেক বিত্তশালী পরিবারের মেয়ে ছিল। তাহলে তার মা এত কষ্ট কেন করত? সৌম্যের হিসাব মেলে না। আরেকটি ব্যাপার সে বুঝেছে, তার মা তার বাবার থেকে বাঁচিয়ে রাখতেই এই কাগজগুলো তার এই বিশ্বস্ত মামার কাছে দিয়েছিল। সৌম্যের ভার্সিটিতে ফাইনাল এক্সাম আছে কয়েকদিন পর, এই জন্য ঢাকা যেতে হবে একবার। তারপর সৌম্যের মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। সে ভাবলো তখন এই জমিগুলোর খোঁজ করবে গিয়ে। আর সৃজার বাবার টাকাগুলো কিভাবে দিবে তার মাথায় কাজ করছিল না। তবে সে কোনো না কোনো এক উপায়ে বের করতই। কিন্তু একটি জমির কাগজ নির্ভেজাল পেয়ে সৌম্য সিদ্ধান্ত নিল তার এক্সাম শেষে সে এই জমিটা বিক্রি করে মামার টাকাটা শোধ করে দিবে। বাকি জমিগুলো হয়তো নিলামে ওঠার উপক্রম। হঠাৎ শুনতে পায় মেয়ে কণ্ঠে সন্ধ্যা নাম নিয়ে অনবরত কেউ ডাকছে, আর এই দিকেই আসছে। সৌম্য কাগজগুলো ভাঁজ করে ব্যাগে ভরে রাখলো। সন্ধ্যা বিছানার ওপরে বসেছিল। তার নাম শুনে বিছানা থেকে নেমে দাঁড়ায়। হঠাৎই একটি মেয়ে দৌড়ে এসে সন্ধ্যাকে জাপটে ধরে। সন্ধ্যা বুঝতেই পারেনি, তাল সামলাতে না পেরে পেছন থেকে হেলে ঠাস করে মেয়েটি সহ সন্ধ্যা মেঝেতে পড়ে যায়। মাথার পেছনটা খাটের সাথে গিয়ে লাগে। সৌম্য দৌড়ে আসতে আসতে ডাকে, বনু। সোহা নিজেও হতভম্ব হয়ে গিয়েছে। পেছন থেকে সাধনের বড় বড় পা ফেলে এসে তার বোন সোহাকে সন্ধ্যার ওপর থেকে টেনে তুলে সোহার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। রেগে বলে, এই, তোর কমন সেন্স নাই? মেয়েটা ব্যথা পেল না? সোহা অসহায় চোখে সন্ধ্যার দিকে তাকালো। সৌম্য সন্ধ্যাকে উঠিয়ে বসিয়ে বিচলিত কণ্ঠে বলে, বনু, কোথায় ব্যথা পেয়েছিস? সন্ধ্যা সোজা হয়ে বসে মাথা নাড়িয়ে বোঝায় তেমন ব্যথা পায়নি। সোহা অনুতপ্তের স্বরে বলে, সরি সন্ধ্যা, আমি এক্সাইটমেন্টে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি তোমাকে।
কথাটা বলতেই পেছন থেকে সাধন সোহার মাথায় জোরে চাটি মেরে বলে, তোর তো জীবনেও শিক্ষা হবে না। সোহা রেগে সাধনের বাহুতে থাপ্পড় দিয়ে বলে, এই, তুই সবসময় আমাকে মারো কেন? তোমার হাত চুপ করে থাকে না কেন? অসহ্য ভাই একটা। সাধন রেগে বলে, আমার বেয়াদবি করছিস আবার? কুঞ্চি এনে আজ শিক্ষা দেব বলে দিলাম। সোহা মুখ গেলিয়ে বলে, যাও তো এখান থেকে। সারা রাস্তা মেরে মেরে এখানেও এনে শান্তি হয়নি তোমার। সাধন আবারও সোহার মাথায় থাপ্পড় মারে। সোহাও রেগে সাধনের হাতটা কামড়ে ধরে। সাধন সামনে সোহার পিঠে থাপড়াচ্ছে। এইদিকে সৌম্য আর সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে সোহা আর সাধনের দিকে চেয়ে আছে। কথার ধরনে তো বোঝাই যাচ্ছে ভাই বোন, কিন্তু মারামারি করতে দেখে সৌম্য সন্ধ্যা অবাক না হয়ে পারল না। দুজনে ঘাড় ফিরিয়ে দুজনের দিকে মুখ চাওয়াচাই করলো। কি মনে করে দুজনের একসাথেই হেসে ফেলল। সৌম্য গাল ফুলিয়ে বলে, তুই এরকম মার খেতে চাস বনু? সন্ধ্যা গাল ফুলিয়ে তাকায়। সৌম্য হেসে আবারও সাধন আর সোহার দিকে তাকায়। দুজনের অবস্থা সেম। এ ওকে মারছে, ও ওকে মারছে। সৌম্য জীবনেও সন্ধ্যা আর সৌম্য জীবনেও সন্ধ্যাকে একটা থাপ্পড়ও দেয়নি। জীবনে পারবে না বলে মনেও হয় না। সৃজা দৌড়ে এসে সোহাকে টেনে সরিয়ে এনে বলে, আরে সাধন ভাইয়া, তুমি ওকে মারছো কেন এভাবে? সাধন হাতের দিকে তাকিয়ে দেখলো কামড়ে পুরো মাংস বের করে দিয়েছে। রেগে বলে, একে বিয়ে দিয়ে আমার শান্তি হবে। রাক্ষসীর মতো কামড়ে মাংস তুলে নিয়েছে। সোহা রেগে বলে, আর তুমি যে আমার মাথার চান্দিতে মেরে মেরে জখম করে দিলে। এরপর সৃজার দিকে তাকিয়ে বলে, আপু, ও আমার সারা রাস্তা মাথায় চাটি মারতে মারতে এনেছে। সাধন রেগে বলে, ভালো করেছি, আরো মারা উচিত তোকে। সৃজা কপাল চাপড়ায়, এরা এত বড় হয়েও আর ভালো হলো না। সৃজা হতাশ কণ্ঠে বলে, দয়া করে তোমরা থামো। মেহমানদের সামনে দুই ভাই বোন মারামারি শুরু করে দিয়েছো। সৃজার কথায় সোহা আর সাধন দুজনেই সৌম্য আর সন্ধ্যার দিকে তাকালো। সৌম্য আর সন্ধ্যাকে উঠিয়ে বিছানায় বসিয়েছে। সোহা সাধন দুজনেই কেমন যেন অপ্রস্তুত হয়ে গেল। তারা ভুলেই বসেছিল এখানে অপরিচিত দুজন মানুষ আছে। মারামারির সময় কিছুই মনে থাকে না। সৃজা সন্ধ্যার দিকে চেয়ে বলে, সন্ধ্যা, পরিচয় করিয়ে দেই। এর নাম সোহা আর ওর ভাইয়ের নাম সাধন। অনেক আগে আমাদের এখানে থাকতো, তখন থেকে ওরা আমাদের একদম নিজেদের ভাই বোন হয়ে গিয়েছে। চঞ্চল সোহা এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে বলে, আমি তোমার জন্যই এসেছি। তুমি কেমন আছো সন্ধ্যা? সন্ধ্যা সৌম্য দুজনে ভারী অবাক হয়। মেয়েটি এমনভাবে কথা বলছে যেন কতই না চেনা তাদের। সোহা হেসে বলে, আমি জানি তুমি ভালো নেই। তোমার মন ভালো তোমার মন ভালো করতেই তো এখানে এসেছি। আমি যেখানে থাকি সেখানে কারোর মন খারাপ থাকতেই পারে না। সন্ধ্যা মেয়েটির কথায় একটু হাসলো। সাধন এগিয়ে এসে সৌম্যের উদ্দেশ্যে বলে, তুমি সৌম্য, তাই না? সৌম্য উঠে দাঁড়িয়ে সাধনের দিকে হাত বাড়িয়ে কুশলাদি করে। ছোট করে বলে, জি। সাধন হেসে বলে, সৃজার আব্বু আঙ্কেল আমাদের সাথে তোমাদের গল্প অনেক আগেই থেকেই করতো। তোমরা এসেছো শুনে আমরাও দেখা করতে চলে আসলাম। সৌম্য মৃদু হাসলো। সোহা সাধনের সাথে পরিচিত হয়। তারা দুই ভাই বোন, আর তাদের মাঝে শুধু বয়সের মিল ছাড়া আর কোনো মিল নেই। সোহা সাধন দুজনেই অনেক ফর্সা আর ভীষণ চঞ্চল, কিন্তু সৌম্য আর সন্ধ্যা এর বিপরীত। সোহা ফ্রেশ হয়ে কিছু খেয়ে সেই যে সন্ধ্যার পাশে বসে গল্প করতে বসেছে, এরপর থেকে একটুও ওঠেনি। মেয়েটি এত হাসায় সন্ধ্যা না চাইতেও হেসে ফেলে। সৃজা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে সন্ধ্যাকে একটু হলেও স্বাভাবিকভাবে পাচ্ছে সোহার জন্য। সৌম্য সন্ধ্যাকে হাসতে দেখে স্বাভাবিক হয়ে ইশারায় অনেক কিছু বোঝাতে দেখে ভীষণ শান্তি পায়। তার এই পাতানো মামার ঋণ সৌম্য কখনো শোধ করতে পারবে না। না চাইতেও তার কত শত সমস্যার সমাধান করে দেয়। রাত তখন প্রায় ৮টা। সাধন কোথা থেকে এসে সোহার মাথায় একটি চাটি মারে। সোহা কথার মাঝেই মাথায় ব্যথা পেয়ে মাথা ডলতে ডলতে বাঁ হাতে সাধনের পেট বরাবর একটি ঘুষি মারে।
সাধন রেগে বলে, আমি তোর বড় ভাই, আবার মারলি কেন আমাকে? সোহাও রেগে বলে, আর তুমি যে এসে মারলে তার বেলায়? সাধন দাঁত কিরমির করে বলে, বাড়ি যাবি না? কত রাত হয়েছে দেখেছিস? কখন থেকে আন্টি খেতে রাখছে। বলতে বলতে সোহার মাথায় আরেকটা চাটি মারে। সোহা আবারও সাধনকে মারতে গেলে সন্ধ্যা সোহাকে আটকে দেয়, ইশারায় না করে। সোহা কাঁদো কাঁদো মুখ করে বলে, তুমি নিষেধ করেছো? তুমি জানো এই ভাইটা আমাকে মেরে মেরে আমার জীবনটা পুরো ভেজে দিয়েছে। সৌম্য এগিয়ে এসে বলে, তোমরা কি সবসময়ই এরকম মারামারি করো? সাধন একটু আমতা আমতা করে বলে, তুমি চেনো না একে, ওর থেকে বাদরও ভালো আছে। সোহা ভেংসি কাটে। সৌম্য কি বলবে বুঝলো না, সে তো পদে পদে শুধু অবাক হচ্ছে। সে সন্ধ্যাকে একটুও টাচও আস্তে করে, তার বোন যেন ব্যথা না পায়। আর এই ছেলে তার বোনকে কি দিব্যি মেরে যাচ্ছে। রাতের খাবার শেষে সোহা আর সাধন আরো বেশ কিছুক্ষণ গল্পগুজব করে সবার সাথে। কখন 10টা বেজে গিয়েছে গল্পের তালে কেউ বুঝতেও পারেনি। সৃজার বাবা সাধনকে থাকতে বললে সে জানায়, আজকে কোনোভাবেই থাকা যাবে না, তার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সোহাও রেডি হয়ে আসে। হঠাৎ মাথায় কিছু আসতেই সৃজার বাবার কাছে গিয়ে বলে, আঙ্কেল, সন্ধ্যাকে আমার সাথে নিয়ে যাই প্লিজ আঙ্কেল। সৃজার বাবা কিছু বলার আগেই সৌম্য বলে, না, আমার বোনও কোথাও যাবে না। সোহা অসহায় চোখে তাকায়। সন্ধ্যার ভাই কেমন যেন অদ্ভুত। তার ভাই তো তাকে দুই চোখে সহ্য করতে পারে না, আর এদিকে সন্ধ্যার ভাই সন্ধ্যাকে দুই চোখের আড়াল হতে দেয় না। হায়, সন্ধ্যার কি কপাল। এইসব ভাবনা রেখে সোহা সন্ধ্যার হাত ধরে সৌম্যের সামনে এসে বলে, ভাইয়া, আপনার বোনকে অনেক যত্নে রাখবো, প্লিজ যেতে দিন। সৌম্য বিরক্ত হয়ে সন্ধ্যাকে টেনে তার পাশে দাঁড় করিয়ে বলে, কোনো দরকার নেই, আমি আমার বোনের যত্ন করতে পারি। সৌম্য কথা শুনে সৃজা সব হাসলো। এক বোন পাগলার কাছে এই সোহা কি সব ভুলভাল আবদার করছে। সোহা সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, সন্ধ্যা, তোমার ভাইকে বোঝাও প্লিজ, তোমাকে আমি অনেক কিছু রান্না করে খাওয়াবো। সন্ধ্যা সোহার কথায় হেসে ফেলল। মনে হচ্ছে সে ছোট বাচ্চা, তাকে খাওয়ানোর লোভ দেখিয়ে যেতে বলছে। ইশারায় বলে, তোমরা আজকে যাও, আবার এখানে আসবে কেমন। সন্ধ্যা বোবা কথা সোহা বুঝতে পেরে মন খারাপ করে বলে, ও, তুমিও আমার সাথে যেতে চাইছো না? তোমাকে আমি আমার বোন ভাবলেও তুমি ভাবতে পারছো না। সন্ধ্যা মন খারাপ করে তাকালো। মেয়েটি ভীষণ ভালো, কয়েক ঘন্টার পরিচয়ে মনে হচ্ছে কত যুগের চেনা। সন্ধ্যা তার ভাইকে ডেকে ইশারায় বোঝায়, ভাইয়া, আমি যাই ওর সাথে। সৌম্য সাথে সাথেই বলে ওঠে, তুই আবার আমাকে রেখে চলে যেতে চাইছিস বনু? সন্ধ্যা অসহায় চোখে তাকালো তার ভাইয়ের দিকে। সে সেদিকে যাচ্ছে, সবাই তাকে ভুল বুঝছে। সৃজার বাবা হেসে বলে, সৌম্য, চিন্তা করো না, সাধন আর সোহা সন্ধ্যার অনেক আপ্যায়ন করবে। সোহা মায়ের সন্ধ্যা খুব পছন্দ হয়েছে। সোহা খুব খুশি হলো। সৌম্য মানবে না, পাগল নাকি? সে রাতে ঘুমাতেই পারবে না তার বোন অন্য কোথাও গেলে। সাধন এগিয়ে এসে বলে, সৌম্য, তুমিও আমাদের সাথে চলো, আমাদের ওখানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। সৃজার বাবা ও সাধনের সাথে একমত। অচেনা অজানা কারোর বাড়িতে যেতে সৌম্য যদিও ভীষণ ইতস্তত করছিল, কিন্তু সন্ধ্যার দিকে চেয়ে রাজি হলো। সন্ধ্যার সোহার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। তার জীবনে চাওয়ার মধ্যে সর্বপ্রথম চাওয়া তার বোনও ভালো থাকুক। এ কারণেই সৌম্য রাজি হয়। এরপর সকলে রেডি হয়ে সাধনদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সাধন সৌম্য আগে আগে হাঁটছে, সোহা, সন্ধ্যা আর সৃজা পিছে পিছে হাঁটছে। ঘড়িতে প্রায় 10টা 30। আকাশ মাত্র ভানুগাছ গ্রামে এসে নেমেছে। মেন রাস্তা থেকে গাড়ি আর ভেতর দিকে আসে না। বিরক্ত হলো সে। কোনো অজপড়া গায়ের গ্রাম এটা কে জানে। গাড়ি সাইডে করে রেখে মেন রাস্তা থেকে কাঁচা রাস্তায় নেমে পড়ে। চারিদিকে কেমন যেন ঘুটঘুটে অন্ধকার। আকাশ পকেট থেকে ফোনটা বের করে রাস্তার দিকে তাক করে হাঁটতে থাকে। বাম পাশটায় পাঞ্জাবির সাথে কি যেন বেঁধে যাওয়ায় আকাশ দাঁড়িয়ে পড়ে, বাম দিকে ফিরে তাকায়। তখনই আকাশের পাশ দিয়ে সৌম্য, সাধন পাশ করে যায়। পিছু পিছু সন্ধ্যা, সোহা আর সৃজা। আকাশের পাশ করতে গিয়ে সন্ধ্যা আকাশের ডান বাহুর সাথে ধাক্কা খেয়ে
ঠাস করে পড়ে যায়। রাস্তাটি ছোট, একসাথে তিনজন, আবার পাশে আকাশকে দাঁড়িয়ে থাকায় সন্ধ্যা আকাশের সাথে বেঁধে গিয়েছে। অন্ধকারে তেমন কিছু দেখাও যায় না। সন্ধ্যা কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নিয়েছে। আকাশ বিরক্ত হলো। পাঞ্জাবি ছুটাতে পেরে সে আর এখানে দাঁড়ালো না। যে পাড়ার পড়ার পড়েছে তার মাথায় আপাতত সন্ধ্যা ঘুরছে। সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে তবেই দম নিবে। পায়ের গতি বাড়িয়ে দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে সন্ধ্যাকে পড়ে যেতে দেখে সোহা দ্রুত সন্ধ্যার পাশে বসে বলে, হাই হাই, পড়লে কিভাবে? সৃজা ফোনের আলো ধরেছে। সোহার সামনে তাকালে দেখলো একটি পাঞ্জাবি পরা ছেলে গটগট পায়ে এগিয়ে যাচ্ছে। রাগ হলো তার। কিছু বলতে নেওয়ার আগেই সৌম্য দৌড়ে এসে বলে, তোমরা আমার বনুকে ফেলে দিয়েছো কেন? সোহা আর সৃজা ভুরু কুঁচকে তাকালো। তারা আবার কখন ফেলে দিল সন্ধ্যাকে? সৌম্য সন্ধ্যাকে ধরে ধরে উঠিয়ে জিজ্ঞাসা করে, বনু, কোথায় ব্যথা পেয়েছিস? পেছন থেকে সাধন বলে, তুমি এত হাইপার হও কেমনে ভাই? মানুষের সোনা হারিয়ে গেলেও তো এত হাইপার হয় না। সন্ধ্যা ঝাপসা চোখে সৌম্যের পানে চেয়ে আছে। যদিও অন্ধকার, তবুও একটু আধটু যা দেখতে পেল। সন্ধ্যার মনে হয় তার ভাই এত ভালো কেন। সৌম্য সন্ধ্যার কাপড় ঝেড়ে দিয়ে বাঁ হাতে আগলে নিয়ে সামনে এগোতে এগোতে বলে, সোনা হারালে সোনা পাওয়া যায়, আমার বনু হারালে কোথায় পাবো ওকে? সন্ধ্যা ডান হাতে সৌম্যের পেছন থেকে হাতে পিঠিয়ে রাখে, বা হাতে আবেগী অশ্রু মুছে নেয়। পেছন পেছন সাধন, সোহা, সৃজা এগিয়ে যায়। সৃজা যদিও অবাক হয় না তেমন। এই কয়দিনে এদের ভাই বোনের সম্পর্কে ধারণা হয়েছে তার। তবে সাধন আর সোহা ভীষণ অবাক হয়। সৌম্যকে যত দেখছে শুধু অবাকই হচ্ছে তারা। আকাশ একদম সন্ধ্যাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সৌম্যের ফোনের লাস্ট লোকেশন এই ঘর। বাড়িটা কাঠের, একটু অদ্ভুত টাইপ। আকাশ হাত দিয়ে দরজায় নক করে। সৃজার বাবা বাইরে দাঁড়িয়েছিল। সৌম্যদের ঘরের সামনে একজনকে দেখে এগিয়ে এসে বলে, কে ওখানে? আকাশ উল্টো ঘুরে ফোনের লাইটটা তাক করে। আকাশের দিকেও সৃজার বাবা টর্চ লাইট তাক করে আছে। আকাশ চোখ মুখ কুঁচকে তাকায়। সৃজার বাবা বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশকে দেখে। খবরের কাগজ পড়ার অভ্যাস তার অনেক আগে থেকে, আর সেই সূত্রে আজকের পেপারে বড় বড় অক্ষরে লেখা ছিল, আজকের সিলেক্টেড হলো ঢাকার উত্তর মহানগরের সভাপতি আকাশ নওয়ার। আকাশের ছবি বড়সড় করে দেওয়া ছিল। ভদ্রলোকের আকাশকে চিনতে অসুবিধা হয় না। এগিয়ে এসে বলে, তোমার নাম আকাশ নওয়ার না? আকাশ অবাক হয়, এই লোক তাকে কিভাবে চেনে। এরপর তার অবস্থানের কথা মনে পড়লে বুঝল, আজ অনেক জায়গায় হঠাৎ হঠাৎ সবার জিজ্ঞাসায় সে কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়েছে। এই সব রেখে বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করে, সন্ধ্যা কোথায়? সৃজার বাবা আগের চেয়েও বিস্ময় দৃষ্টিতে তাকায়। এই ছেলে সন্ধ্যাকে খুঁজছে কেন? সৌম্য সন্ধ্যার সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে সে অবগত। আকাশের সন্ধ্যার খোঁজ তার কাছে মোটেও ভালো লাগলো না, বরং ভয় পেল সে। আকাশ নিজেকে শান্ত করে বলে, আপনার বাসা হয়তো পাশে, সন্ধ্যা আর সৌম্যকে ডেকে দিন, আর্জেন্ট। সৃজার বাবা সাথে সাথেই বলে, এই নামের কেউ থাকে না তো এখানে। কথাটা বলে সে উল্টো ঘুরে তার ঘরের দিকে যায়। আকাশ জহুরির চোখে চেয়ে আছে সৃজার বাবার দিকে। মনে হচ্ছে লোকটি পালিয়ে গেল। আকাশ কিছু বলতে গিয়েও বলল না। উল্টো ঘুরে ঘরের দরজা খেয়াল করলে দেখল বাইরে থেকে দরজাটা আটকে রাখা, তবে তালা দেওয়া নয়। আকাশ একটুও সময় ব্যয় না করে দ্রুত দরজার ছিটকিনিটা খুলে ফেলে। তার ফ্রেন্ড তাকে এই লোকেশনটিই দিয়েছে। সন্ধ্যা, সৌম্য এই ঘরে নিশ্চয়ই থাকে, হয়তো বাইরে গিয়েছে। এইসব ভাবনা থেকে দরজা খুলল। ওইদিকে সৃজার বাবা দরজা খোলার শব্দ পেয়ে দ্রুত এগিয়ে আসে। আকাশ ঘরের ভেতরে গিয়ে ফোনের ফ্ল্যাশ চারিদিকে ঘোরায়। সুইচ বোর্ড চোখে পড়লে ঘরের লাইটটা জ্বালিয়ে দেয়। পেছন থেকে সৃজার বাবা বলে, এসব কি ধরনের অসভ্যতামি? রাত বিরাতে অচেনা মানুষের ঘরে এভাবে ঢুকছেন কেন? আমার এখানে তোমার ক্ষমতা চলবে না। সৃজার বাবার কথা আকাশের কানে গিয়েছে কিনা তার দৃষ্টি ঘরের কোনায় টেবিলের ওপর। আকাশ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দেখল টেবিলের কোনায় একটি শুকনো বকুল ফুলের মালা, পাশে সেই সেম ছবি। সেটা সন্ধ্যা নিজ হাতে এঁকে তাকে দিয়েছিল।
আকাশ কাগজটি আর তার বকুলের মালা দুটোই ডান হাতে তুলে নেয়। এই দুটি জিনিস সন্ধ্যা তাকে দিয়েছিল, আকাশ আজও রেখে দিয়েছে। সন্ধ্যাও রেখে দিয়েছে এগুলো। আকাশ দৃষ্টি ঘুরিয়ে ঘরের আশেপাশে তাকায়। সন্ধ্যা এই ঘরে নেই কেন? ঘরের কোনায় সন্ধ্যার একটি পরিচিত শাড়ি দেখতে পেয়ে আকাশ ঢোক গিলল। শ্রীজার বাবা রেগে বলে, আমি তোমাকে কিছু বলেছি? আকাশ চোখ বুজল। এই লোকটি তাকে মিথ্যা বলছে কেন? দ্রুত উল্টো ঘুরে শক্ত কণ্ঠে বলে, সন্ধ্যা কোথায়? শ্রীজার বাবা ঢোক গিলে বলে, এই নামে এখানে কেউ থাকে না। আকাশ তীক্ষ্ণ চোখে ভদ্রলোকটির দিকে চেয়ে আসে। এই লোকের মুখ দেখেই বোঝা যা বোঝার কিছু লোকাচ্ছে। আকাশ পা দিয়ে একটি চেয়ার তার সামনে এনে চেয়ারে বসে বাম পায়ের উপরে ডান পা তুলে রাখে। বাঁ হাত ডান পায়ের উপরে রেখে শ্রীজার বাবার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ভুলেও মিথ্যা বলবেন না আঙ্কেল। আমি আপনি বাবার বয়সী লোকেদেরকে লোক আঙ্কেল আমি বাবার বয়সী লোকেদেরকে সম্মান করি। আপনি সন্ধ্যাকে আনুন, নিজের সম্মান বাঁচান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন। লিখেছেন ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগ হানি।